শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত, কিন্তু আওয়ামী লীগ নেতাদের কপাল পুড়ছে। শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না, এটা এখন দুই দেশের কথাবার্তায় স্পষ্ট হয়ে গেছে। কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টাও হতাশার সুরে বলে দিয়েছিলেন, ভারত যদি তাকে ফেরত না দেয় তাহলে করার কোনো কিছুই নেই। কিন্তু শেখ হাসিনার বিষয়টা যেমনই হোক, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শত শত নেতাকর্মীর ভাগ্য বোধ হয় এতটা সুবিধার নয়। কিছুদিন আগে প্রেস সচিব স্পষ্ট করেই বলেছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই হয়তো হস্তান্তর প্রক্রিয়া শুরু হতে পারে। আর সেই ইঙ্গিতের বাস্তবায়ন এখন শুরু হয়ে গেছে বলেই মনে হচ্ছে। কারণ ভারতে এখন আর স্বস্তিতে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরা। 5 আগস্টে সরকার পতন হওয়ার পর যারা ভেবেছিলেন প্রতিবেশী দেশে গিয়ে নিরাপদে দিন কাটাবেন, তাদের সেই আশায় বড় ধাক্কা লেগেছে। কলকাতা বা আগরতলা এখন তাদের জন্য নিরাপদ আশ্রয় তো নয়ই, বরং একরকম খোলা কারাগারের মতো হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা ভারত হয়ে লন্ডন বা ইউরোপের অন্য কোনো দেশে চলে যেতে চেয়েছিলেন, তাদের সামনে এখন শুধুই অনিশ্চয়তা। বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, পালানোর পথও বন্ধ হয়ে গেছে। প্রথমে আসা যাক ফেনী জেলার আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার প্রসঙ্গে। নিরাপত্তার কারণে তাকে আমরা স্বপন নামে ডাকছি। গত 15 বছর ধরে এলাকায় তার প্রভাব ছিল অপ্রতিরোধ্য, প্রশাসনও ছিল তার নিয়ন্ত্রণে। কিন্তু 5 আগস্টের পরিবর্তনের পর তিনি দেশে থাকার সাহস পাননি, পালিয়ে যান কলকাতায়। কিছুদিন পর স্ত্রী সন্তানদেরও নিয়ে যান এবং নিউ টাউনের একটা বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে শুরু করেন। তার পরিকল্পনা ছিল ভারত থেকে লন্ডনে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন। কিন্তু কিছুদিন আগে সপরিবারে লন্ডন যাওয়ার জন্য কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে তিনি ইমিগ্রেশনে আটকে যান। পাসপোর্ট টিকিট সব প্রস্তুত থাকলেও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ভারতীয় কর্তৃপক্ষের বিশেষ অনুমতি ছাড়া তিনি বা তার পরিবার তৃতীয় কোনো দেশে যেতে পারবেন না। কোনো অনুরোধই কাজে আসেনি। অপমানিত হয়ে তাকে ফিরে যেতে হয় সেই ভাড়া বাসায়। এই একই পরিস্থিতির মুখে পড়েছেন বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত ডিআইজিও। তিনিও 5 আগস্টের পর প্রাণ ভয়ে চাপাই নবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। উদ্দেশ্য ছিল সেখান থেকে অন্য কোনো দেশে চলে যাওয়া, কিন্তু তিনিও একইভাবে আটকে গেছেন। এখন ভারতেই আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। টেলিফোনে তিনি বলেছেন, দেশে ফেরার পথ নেই, আবার ভারত ছেড়ে অন্য কোথাও যাওয়ার অনুমতিও মিলছে না। একরকম জাতাকলে পড়ার মতো অবস্থা তার। এই আটকে পড়ার কারণ কি? গোয়েন্দা সূত্রের বারাতে জানা যায়, ভারত সরকার বাংলাদেশ থেকে পালিয়ে আসা এই নেতাদের ব্যাপারে বেশ সতর্ক। তাদের কাছে সুনির্দিষ্ট তালিকা আছে কে কে এসে আশ্রয় নিয়েছেন। ভারত সরকার চাইছে না এই নেতারা তাদের ভূখণ্ড ব্যবহার করে ইউরোপ বা আমেরিকায় ছড়িয়ে পড়ুক। এর পেছনে কূটনৈতিক বা নিরাপত্তা দুই ধরনের কারণেই কাজ করে। নাম প্রকাশ না করে কলকাতা থেকে এক আওয়ামী লীগ নেতা একটি গণমাধ্যমকে বলেছেন, তারা অনেকেই অন্য দেশে যেতে চান, কিন্তু ভারত সরকারের সবুজ সংকেত ছাড়া কেউ নড়তে পারছেন না। আর কেন যেতে দেওয়া হচ্ছে না তাও স্পষ্ট করা হচ্ছে না। সবচেয়ে বেশি আলোচনায় আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশে তার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত তাকে কলকাতার নিউ মার্কেট এলাকায় দেখা যাচ্ছিল, কিন্তু এখন তিনি প্রকাশ্যে অনুপস্থিত। ধারণা করা হচ্ছে রায় ঘোষণার পর থেকেই তিনি নিজেকে সম্পূর্ণ আড়ালে নিয়েছেন এবং ভারত ছেড়ে পালানোর চেষ্টা চালাচ্ছেন। তবে বিমানবন্দরের কড়াকড়ি ও সীমান্ত নজরদারির কারণে সফল হতে পারছেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।
একটি সূত্রের দাবি তিনি এখনও ভারতেই আছেন, কিন্তু নিয়মিত অবস্থান বদলাচ্ছেন গোপনীয়তার সঙ্গে। বাংলাদেশ সরকার তাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছে বলেও জানা গেছে। প্রেস সচিবের ওই দিনের ওই বক্তব্য অনুযায়ী তাকে দিয়েই হয়তো বন্দি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতে পারে, এবং এই আতঙ্কেই তিনি এখন প্রায় অদৃশ্য হয়ে গেছেন। এদিকে বাংলাদেশ পুলিশও বসে নেই। একটি বিশেষ ইউনিট গোপনে কলকাতা সফর করে এসেছে। মাসখানেক আগে 4 জন কর্মকর্তা পর্যটকের ছদ্মবেশে গিয়ে সপ্তাহখানেক অবস্থান করে পলাতক নেতাদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। মার্কুইস স্ট্রিট, সদর স্ট্রিট, নিউ টাউন, মুকুন্দপুর, গড়িয়াহাট এসব এলাকায় তারা নজরদারি চালিয়েছেন। তাদের প্রতিবেদনে উঠে এসেছে গত 16 বছরে টেন্ডারবাজি, দুর্নীতি ও শিক্ষার্থীদের উপর হামলায় নেতৃত্ব দানকারীদের একটা বড় অংশ এখন কলকাতার বিভিন্ন হোটেলে ও বাসা ভাড়ায় আত্মগোপনে আছেন। পুলিশের সোর্সরাও নিয়মিত তথ্য পাঠাচ্ছেন। কে কোথায় খাচ্ছেন, কার সঙ্গে দেখা করছেন, পরের পরিকল্পনা কী। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন তাদের কাছে সহস্রাধিক নেতাকর্মীর তালিকা আছে যারা ভারতের বিভিন্ন প্রদেশে অবস্থান করছেন এবং তাদের ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়াও নিয়েও কাজ করছেন। অর্থনৈতিক দিক থেকেও কষ্টে আছেন অনেকে। যাদের হাতে এক সময় কোটি কোটি টাকা ঘুরত, তারা এখন কলকাতায় টাকার অভাবে ভুগছেন। পালানোর সময় অনেকে পর্যাপ্ত অর্থ নিয়ে যেতে পারেননি, আর হুন্ডির মাধ্যমে টাকা আনাও এখন কোরাকুরির কারণে কঠিন। আত্মগোপনে থাকা এক অতিরিক্ত ডিআইজি আক্ষেপ করে বলেছেন, টুকটাক কাজ করে চলছেন, কিন্তু সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাংলাদেশ থেকে টাকা আনাটাও এখন ঝুঁকিপূর্ণ। এরকম অর্থনৈতিক অবরোধের মধ্যে পড়ে গেছেন তারা। বেশিরভাগ নেতাই এখন বিলাসবহুল হোটেলে থাকার সামর্থ্য রাখেন না। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট বা আশেপাশে কম ভাড়ার জায়গায় গোদাগদি করে থাকছেন। দিনের বেলা বাইরে বের হন না বললেই চলে। পুলিশ গোয়েন্দার ভয়ে রাতে বের হয়ে দ্রুত ফিরে যান। একে বলা হচ্ছে প্রচ্ছন্ন আত্মগোপন। আশ্রয় পেলেও সেই আশ্রয় এখন তাদের কাছে কারাগারের চেয়ে কম কিছু নয়। গোয়েন্দা প্রতিবেদনের বেশ কিছু পরিচিত নাম উঠে এসেছে যারা পালাতে ব্যর্থ হয়েছেন বা আটকে আছেন। সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক মন্ত্রী এস.এম. রেজাউল করিম, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় আবুল হাসনাত আবদুল্লাহ, রাজশাহীর সাবেক মেয়র এএস.এম. খৈরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আলম মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং ছাত্র যুবনেতাদের মধ্যে লিয়াকত শিকদার, গোলাম সরোয়ার কবির, মঈনুল হোসেন নিখিল, শেখ ওয়ালি আসিফ ইনান, মাজহারুল কবির শাওন, রিয়াজ মাহমুদ ও জয়দেব নন্দী। দেশ ছাড়তে তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট, হিলি ও বাংলা বান্ধা সীমান্ত ব্যবহার করেছেন। দালালদের টাকা দিয়ে ত্রিপুরা, আগরতলা, আসাম বা মেঘালয়ে ঢুকে পড়ে অনেকে কলকাতায় পাড়ি জমান। শারীরিকভাবে দেশ ছাড়লেও মানসিকভাবে তারা এখনও বাংলাদেশের রাজনীতিতে প্রভাব রাখতে চাইছেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, গুগল মিটে নিয়মিত অনলাইনে বৈঠক করে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া বা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। যদিও তৃণমূলের সাথে তাদের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। এই কার্যক্রম ভারতীয় গোয়েন্দাদের নজর এড়ায়নি। কলকাতা পুলিশ বিষয়টা কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে এবং ভারত সরকার স্পষ্ট করে দিয়েছে তাদের ভূখণ্ডে বসে বাংলাদেশের কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না। তারপরও লুকিয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অস্তিত্ব জানানোর চেষ্টা চলছে। কলকাতার মার্কুইস স্ট্রিট আর সদর স্ট্রিটের হোটেল ম্যানেজারদের বরাতে জানা যায়, গত বছরের 2 আগস্ট থেকেই আওয়ামী লীগের লোকজন আসতে শুরু করেছিলেন। 5 আগস্টের পর সেই সংখ্যা আরও বেড়ে যায়।
ভারতীয় পুলিশ নিয়মিত এসব হোটেলে গিয়ে খোঁজখবর নিচ্ছে, যদিও কেন্দ্রীয় নির্দেশনা আছে অহেতুক হয়রানি না করার। তারপরও এই নজরদারি পলাতকদের ওপর মানসিক চাপ তৈরি করছে। একদিকে দেশে ফিরলে গ্রেফতার আর বিচারের সংখ্যা, অন্যদিকে ভারতে আটকে থাকার কষ্ট, আর তৃতীয় দেশে যাওয়ার পথ বন্ধ। সব মিলিয়ে সহস্রাধিক নেতাকর্মী গভীর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আসাদুজ্জামান খান কামালকে যদি সত্যি ভারত বাংলাদেশের হাতে তুলে দেয়, তাহলে সেটা হবে বাকি পলাতকদের জন্য একটা কঠিন সতর্কবার্তা। ভারতের মাটিতে তাদের এই দুর্দিন কবে শেষ হবে, বা আসলেই শেষ হবে কি না, তা সময়ই বলে দেবে। বিশ্লেষকদের মতে ভারত বাংলাদেশকে হাতছাড়া করতে চাইছেন না, কারণ এই বিষয়টাকে তারা বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি হিসাবে দেখছে। তাই সমীকরণ বদলাচ্ছে দ্রুত। বাংলাদেশকে হাতে রাখতে গিয়ে আওয়ামী লীগকে ছেড়েই দিতে চলেছে ভারত, এমনটাই মনে করা হচ্ছে।